দেব সুরজিকে দেখতে চাই, দেব সুরজিকে দেখতে চাই। আমি ফ্যানদের কথা কোনোদিনও ঠেলো না, তো প্লিজ এটা নিয়ে কিছু বলো না। আবার দেব সুরজিকে দেখতে চাই। অফ কোর্স I'm very proud कि वो समय में हैंग हो रही सब शुभश्री सरकार से बोले and वो जेल ना একসাথে যেহেতু সবাই ওয়েট করছে দেব সুরজিকে কামটা তো একটা ফোন করছো রাজ্য থেকে ক্যারেক্টার নেই রানা সরকারকে প্রমোশন নেই কারণ আমি সেই সম্ভব না দেব সুরজিকে দেখতে চাই, দেব সুরজিকে দেখতে চাই। আমি ফ্যানদের কথা কোনোদিনও ঠেলো না, তো প্লিজ এটা নিয়ে কিছু বলো না। আবার দেব সুরজিকে দেখতে চাই। অফ কোর্স আমিও চাই, কিন্তু তার জন্য এই ছবিটা চলা উচিত। এই ছবিটা যদি চলে এবং ফ্যান বলো বা যাদের জন্য ছবিটা বানানো আমাদের দর্শক, ধূমকেতু দর্শক, তারা যদি আবদার করে তো পৃথিবীতে কোনো শক্তি নেই সেটা না বলার। তো আমার মনে হয় কি ওইটা ভবিষ্যৎ, সেই ভবিষ্যতে এখন সেটা বাণী করে লাভ নেই। এখন যেটা দরকার সেটা হচ্ছে ধূমকেতু কীভাবে আমরা মানুষের কাছে নিয়ে যাই, পৌঁছোই, ধূমকেতুর কথাটা কীভাবে পৌঁছতে পারি যাতে তাদের মনে হয় কি না ধূমকেতু আমাকে প্রথম দিনেই দেখতে হবে। তো সেটাই এখন আমাদের চেষ্টা। তোমার চোখে জল দেখেছিলাম এবং হয়তো ভেবেছিলে ধূমকেতু হবে, কিন্তু চ্যাম্প দিয়ে হয়। তো আজকে মানে এই যে আবার প্রমোশন সেইভাবে শুরু হলো ইন্টারভিউ ছাড়া, কি মনে হলো? মানে ফাইনালি কি মনে হচ্ছে? এই ইমোশনটা আমার মনে হয় না কোনোদিন আমি শব্দ দিয়ে বোঝাতে পারবো। কে নন অ্যাক্টর থেকে অ্যাক্টর হওয়ার লড়াইটা, ভালো ছবি করার তাগিদটা, মনে হয়েছে একটা ভালো ছবি পেয়েছি, সেই ছবি 9 বছর ধরে আটকে আছে সেই যন্ত্রণাটা, এবং যারা যারা আমার কাছের মানুষ ছিল সেই সময় তাদের সঙ্গে আজকে যেই জায়গায় দাঁড়িয়ে আছি, এবং সব কিছু নিয়ে, সমস্ত কিছু নিয়ে এই এমন একটা আবেগ আমার মনে হয় কি আছে যেটা আমি কোনোদিনও শব্দ দিয়ে বোঝাতে পারবো। শুধু এইটুকুই বলতে পারবো কি একটা দারুণ ছবি, সবাই দুরন্ত অভিনয় করেছে, ডিরেক্টর দুরন্ত ডিরেকশন দিয়েছে, প্রডিউসার রানা সরকার এবং আমরা চেষ্টা করেছি কি একটা ছবি যেটা দরকার সেটা যেন কোনো কম্প্রোমাইজ যাতে না হয়। আজকেও 10 বছর হয়ে গেছে, আমরা চেষ্টা করছি যথেষ্ট ভালো একটা নতুন খাদান যেভাবে আমরা প্রমোশন করেছি, কারণ এই ছবিটাও সেই প্রমোশনটা পায়, জানে সেটা এটা আমাদের এটা না মনে হয় কি আমরা আড়াল করে চলছি 10 বছর ছবি যা হবে দেখা যাবে, সেটা না। আমরা অতটাই ভালোবাসা, অতটাই ইমোশন, অতটাই প্যাম্পারিং দিয়ে ছবিটা মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবার তোমাদের চ্যানেলের মাধ্যমে, তোমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে এটাই আবেদন সবারই কাছে, যাদের কাছে আমাদের এই ভিডিওটা পৌঁছচ্ছে। ধূমকেতু একটা আবেগ আমাদের প্রত্যেকের কাছে, কেন সেই আবেগটা, কেন আমরা এখনও বাঁচিয়ে রেখেছি এই আগুনটাকে, সেই উত্তরটা আপনারা হলে বসে উপলব্ধি করতে পারবেন, বুঝতে পারবেন কেন এই টিমটা যে অক্লান্ত পরিশ্রম করেছে সেইটা সত্যি ডিজার্ভিং। অ্যান্ড এই ছবিটা কেন যে আটকে ছিল, অ্যান্ড এই লড়াইটাকে বলবে সাধুবাদ জানাবে কেন এই ছবিটা রিলিজ করেছে, এটা তার দারুণ একটা খবর। ধূমকেতু এখন থেকেই হিট, এবার ধূমকেতু 2 বেরোনোর কোনো সম্ভাবনা আছে? তুমি বাবা বলছি যে সেই সময় একটা তকমাটা ছিল দেবদার, সেই সময় তোমার দেবদাকে ভাবা, মানে দেবদা এখন যেমন প্রমাণ করে ফেলেছে, সেই সময় সেই লড়াইটাই ছিল। আমি একটা ভালো অভিনেতাকে দেখেছি বুনোহাসের। হ্যাঁ, বুনোহাস সত্যি সত্যি প্রথম ঝলকটা দেখিয়েছিল। মাথায় রাখতে হবে আমরা যাদেরকে দক্ষ অভিনেতা বলি, যাদেরকে অভিনেতা বলে আমরা বলি, যাদেরকে স্টার বলি না, তারা কিন্তু সুপারস্টারের কাজটা করতে পারে না। এটা কিন্তু পরিষ্কার সত্যি কথা। তারা ওই জিনিসটা করতে পারবেন না যেটা মেন স্ট্রিম ছবিতে করা হয়। অথচ বারবার প্রমাণিত হচ্ছে মেন স্ট্রিম ছবির যারা স্টাররা তারা অন্য জায়গাতে এসে অন্যরকম অভিনেতার ছবিতে অভিনয় করে তার অভিনেতা সত্তাকে প্রমাণ করেছেন বারবার। আজ না, উত্তম কুমারের সময় থেকে সেটা শুরু হয়েছে। কাজে এইটা একটা চিরসত্যি, যে পারে সে সব পারে। আমি একটা কথা বলবো, আমিও একজন দেব শুভশ্রী ফ্যান, ঠিক আছে? আমরা একটা চ্যালেঞ্জ দিয়েছি যে ধূমকেতুর বক্স অফিস একটা টার্গেট দিয়েছি, যদি সেটা হয় তাহলে আবার ঠিক আছে, আসছে বছর আবার সামনে, তাহলে তো ফ্যান্সরা তাহলে উপরে যাবে, কিন্তু ডবল হয়ে যাবে। এই তো সবই তো যেটা বলা হলো, দর্শকের কাছেই সব, ফ্যান্সদের কাছেই সব। ফ্যান্সরা যদি, দর্শক যদি সেই চ্যালেঞ্জ নেয়, সেই চ্যালেঞ্জটা আমরাও নিয়েছি। দেবকে পাশে রেখেই বলছি, দেব এখনই বলতে পারছিলাম আমাকে, আমি আমার দায়িত্ব নিয়ে বলছি, যদি হয় তাহলে আবার হবে। আমরা রিফ্রেশ করে নেবো, ফ্যান নাম্বারটা বেরিয়ে যাবে। ফ্যান কৌশিকদাই নাকি অন্য কেউ? প্রযোজক তো রানা। আরে আমার সামনে আরে প্রযোজক আমাকে হতে হবে কেন? একটা জুটি যদি তার বক্স অফিসে যদি এরকম সাকসেস দেখা যায়, অনেক প্রযোজক আছে সিনেমা করার জন্য, অনেক ডিরেক্টর আছে সিনেমা করার জন্য।
তার জন্য আমাকেই লাগবে না। আমি তো একটা সামান্য এখানে একজন মানে একটি প্রযোজক, তাছাড়া কত প্রযোজক আছে তারাও করতে পারে। কিন্তু আমি বলছি যে এই যে বাংলা সিনেমার মার্কেট বাজার যেটা একটা মন্দা চলছিল সেটা এই বছর একটু ভালো হয়েছে। খাদান থেকে একটা অন্য দিশা আমরা দেখতে পেয়েছি। যদি আরেকটা স্টেপ আমরা এগোতে পারি তাহলে বাংলা সিনেমার মার্কেট তৈরি হয়ে গেছে বুঝতে পারবে। তখন আমি কেন, অনেক প্রযোজক আছে আরও সিনেমা বানাবে, দেব শুভশ্রীকে নিয়ে বানাবে, দেব ইদিকাকে নিয়ে বানাবে, দেব রুক্মিণীকে নিয়ে বানাবে, সবাইকে নিয়ে বানাবে। ঠিক আছে, এটা অঙ্ক কি সহজ? এটা অঙ্ক সহজ। ব্যবসা, ফ্যান্স, দর্শক, সিনেমা দেব। তোমরা প্রশ্নই করো, তোমরা খাবার সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, এক সময় নবাগত দেব ব্র্যাকেটে মুম্বাই, আর এখন দেব ব্র্যাকেটে মেগাস্টার। আগে দর্শককে বোঝাতে হতো, এখন দর্শককে বোঝাতে হয় না। এখন দর্শক ধূমকেতু এমনি দেখতে চাইছে। তুমি এই কারিজমাটা একটু যাই স্টার, সুপারস্টার, মেগাস্টার বা যাই লেখক না আমার সামনে প্রত্যেক দিন স্ট্রাগল করছি। কৌশিকদাকে জিজ্ঞেস করি, প্রত্যেক দিন আমরা আলোচনা করি কীভাবে। শ্রীকান্ত দিয়েছি, ওটা শ্রীকান্ত মহতা দিয়েছে, SGF দিয়েছে। আমি ওটা টিজারে ছিল, টিজারে ছিল সুপারস্টার দিয়ে। আমি ফোন করে বললাম সুপারস্টারটাও উড়িয়ে দাও, কারণ আমি সুপারস্টারটা ব্যবহার করতে পছন্দ করি। এর আগেও বহুবার আমার প্রোডাকশন হাউস থেকে যখনই কিছু আসতো তারা সুপারস্টার লাগিয়ে পাঠাতো, প্রচণ্ড গাল খেত, তারপর আর নর্মাল তারপর লাইনে চলে আসতো। এবারে এটা যেহেতু জয়েন্ট ভেঞ্চার, আমার আরেকজন পার্টনার আছে, তারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তার সাজেশনটা। এবার সে বললো হ্যাঁ ঠিকই বলছিস তুই, সুপারস্টারটা তোর সঙ্গে যায় না। পরে আমাকে লাস্ট ফাইনাল ড্রাফটটা যখন পাঠাতো আমাদের যে মেগাস্টার করে পাঠিয়ে না, ভগবান। বাট অ্যাগেন আই থিঙ্ক এইটার থেকে বড় কথা হচ্ছে প্রত্যেক দিন স্ট্রাগল করতে হয়। একটা ছবি যখন হিট হয়, যখন খাদান, আমি আগের বারে ইন্টারভিউতে বলেছিলাম, খাদান যখন ব্লকবাস্টার হলো আমার রাতে ঘুম উড়ে গেছিলো কি এরপরে আমি কী করবো। কারণ মানুষকে আমি একটা স্কেল দেখিয়ে দিয়েছি, আমাকে তার উপরে যেতে হবে। তখন রঘু ডাকাত আসে মাথায়। দেন উই স্টার্টেড প্ল্যানিং রঘু ডাকাত। খাদানের পর আমরা রঘু ডাকাতে স্কেল আপ করেছি। আজকে প্রিটিজার রিলিজ হয়ে গেছে, সবাই বলছে এটা অন্য রকম একটা ওয়ার্ল্ড। এরকম বাংলা ছবি আগে দেখেনি। বাংলায় ওই ভয়েস ওভারটা না হতো এটা বুঝতেই পারতো না এটা বাংলা ছবি। তো এইটাই চেষ্টা কি কীভাবে আরও লেভেল আপ করবো, আরও কীভাবে। শুধু দেব বড় হয়ে কোনো লাভ হবে না। আমি প্রজাপতি করেও ভালো আছি, আমি টনিক করেও ভালো আছি, আমি সাঁতবাতি করেও ভালো ছিলাম, আমি রিমেক পাগলু বা এই রংবাজ করেও ভালো ছিলাম। কিন্তু আমি বড় হলে আমার ইন্ডাস্ট্রি বড় হবে না। এখন কম্পিটিশন হচ্ছে ভারতবর্ষের সমস্ত ল্যাঙ্গুয়েজ নিয়ে। সেইখানে আমি যদি নিজে খুশি থাকলাম, ইন্ডাস্ট্রি কোনো সম্মান বাড়লো না, সেখানে আমার সম্মানে কোনো মানে নেই। আমাকে এমন ছবি করতে হবে যেটা আজকে ওয়ার্ড 2 এর সামনে যদি ছবিটা রিলিজ হচ্ছে, আমি কনফিডেন্ট ধূমকেতু যেই দেখবে না কেন সে আবার ফেরত আসবে, নয়তো আরও 10 জনকে পাঠাবে। এই কনফিডেন্স আমি আমরা প্রেস কনফারেন্সটা করছি। এবং রঘু ডাকাত ফর দ্যাট ম্যাটার, যেই ছবি আসুক না কেন, কোয়ালিটি বা প্রোডাক্ট নিয়ে কেউ এটা বলতে পারবে না কি বাংলা ছবি মান-সম্মান কম হচ্ছে। আমরা লড়ব। তো এই লড়ার যে সাহসটা যেটা আসে দর্শকের কাছ থেকে, যার জন্য আজকে আমরা এই প্রেস কনফারেন্সটা করছি। কথা দিচ্ছি পাশে থাকলে আমরা ভবিষ্যতে বছর 2-এর মধ্যে যে আমরা আমাদের ভাষার ছবিগুলো বিভিন্ন ভাষার ডাব করে একই দিনে যেভাবে অন্যান্য ভাষার ল্যাঙ্গুয়েজের ছবিগুলো করে সেটাও আমরাও করতে পারবো। কিন্তু সেই জন্য বাঙালি তো একটু বিশ্বাস করতে একটু সময় লাগে, একটু ভালোবাসা দেখাতে একটু সময় লাগে। আমরা অপেক্ষার জন্য রেডি আছি, আমরা প্রস্তুত আমাদের কাজ নিয়ে। আমরা কী বা করতে পারি, ভালো কাজ, ভালো সিনেমা, ভালো মেকিং, ভালো ডিরেকশন, ভালো যেটা বাংলার ছবি বা বাংলা ভাষার মান সম্মানটা বাড়াবে, আমরা আজকে প্রস্তুত। আর আমি কনফিডেন্ট আমাদের দর্শকও প্রস্তুত। 10 বছরের পুরোনো কমার্শিয়াল যখন আবার ফেরত আসছে, তোমাদের দেখা দেখি বাকিরা আরও কিছু পাবে কি মনে হয়? অফকোর্স পাবে। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই দুটো প্রশ্ন করার পর তোমারও তো মনে হলো 3 নম্বর প্রশ্নটা আরেকটু আলাদা হবে। মানুষ দেখেই তো শেখে, আমি তো দেখে শিখেছি, আমি তো নিজের ফেল থেকে শিখেছি। আমার পড়াশোনা যখন শুরু হয়েছিল ধূমকেতু ঘটনাচক্র রিলিজ হতে পারে, কিন্তু তারপরে চ্যাম্প, ককপিট, কবি খুব যে ভালো ব্যবসা করছি তা তো নয়। কিন্তু আমি পিছন তাকাইনি কি না, তাহলে আমি আরও লড়েছি, আরও অন্যরকম ধরনের ছবি করেছি, রেকটিফাই করেছি আমি কোথায় ভুল। আমি আরও যেহেতু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে একটা স্টার বা একটা নায়ক তখনই নায়ক হতে পারে তার যদি হাউসফুল বোর্ডটা ঝুলি সিনেমা হলের বাইরে। আমি হাউসফুল বোর্ড ছাড়া আমি আর কিছু জানি না। আমাকে দর্শককে হলে বসে ছবিটা দেখাতে হবে, নয় টিভি নয় OTT। মানুষ হলে বসে ছবিটা যখন হয়ে করে দেখে সেই আমেজটা আলাদা। সিনেমা দেখাটা একটা অভ্যেস, মানে এই অভ্যেসটাকে আমাকে ধরে রাখতে হবে, আমাদেরকে ধরে রাখতে হবে। আমি একা 2টো ছবি করি বছর, বা খুব জোর হলে 3টে ছবি করি। আমাদের সবাইকে অ্যাজ এ ইন্ডাস্ট্রি এই অভ্যেসটাকে ধরে রাখতে হবে। দেবদা, তুমি অনেক জায়গায় বলেছো যে ধূমকেতু তোমার খুব কাছে, কেন? মানে আজকে তোমার মা গানটা দেখে কেমন লাগে? তুমি আমার 18-19 বছর হয়ে গেছে ইন্ডাস্ট্রিতে। একটা ছেলে যে জার্নিটা নবাগত বললো, সেখান থেকে মেগাস্টার, তোমার সেই কথাগুলো তোমার মেগাস্টার কেন ঢুকলো সেই প্রশ্নটা হতে পারে। কিন্তু একটা ছেলে যাকে অভিনয় পারতো না, কিন্তু একটা বৃদ্ধর মতন বৃদ্ধ লুকটা করছে, যেটা বাংলায় এরকম প্রস্তুতি মেকআপ আগে হয়।
হয়েছে, আমি করেছি, বাঘা যতীনে করেছি বা অন্যান্য ছবিতে টুকটাক করেছি, কিন্তু এই লেভেলে মানে ফুল ফেস প্রস্থেটিক মেকআপ এবং এক্সপ্রেশন হোল্ড করে রাখা এবং এরকম একটা সেইটার তো পরিশ্রমটা তোমরা বুঝতে পারছো। তো আমার মনে হয় কি এইটাই তো মানে এইটা দরকার, মানে পরিশ্রমটা চোখে পড়ছে কিনা সেটা বেশি দরকার, তুমি এই ট্রান্সফরমেশনটা দেখতে পাচ্ছ তো সেটাই ইম্পর্টেন্ট। এই প্রথম প্রস্তাবটা আসে রান্না তার কাছে, রান্নার সঙ্গে এখন প্রথম ছবি নিয়ে আলোচনা হয়নি। এর আগে আমরা আরেকটা ছবি প্ল্যান করেছিলাম, সেটা ফটোশুট হয়েছিল, সেখানেও ঘটনাচক্রে শুভশ্রী ছিল না, রাহুল গোয়েঙ্কা, আমি শুভশ্রী চর্চা ফটোশুট একটা প্রজেক্ট ছিল, যেখানে সবকিছু হতো লাস্ট আমাদের যা হয় সেইটা আলো দেখেনি আর কি। তবে আবার রান্না করে এবারে তো হয়নি, এবারে যা হয় তখন আমি গল্প করছিলাম কি ভালো গল্প, আমি কিভাবে দিক থেকে বেরোনোর চেষ্টা করছি, চাঁদের পর সেখানে দিয়েছি ওখানে অন্যরকম একটা গল্প। তারপরে অনিল তোলা চৌধুরী মানে কবিতা তখন বুনাস নিয়ে আসে আমার কাছে, তারপরে রান্না ফোন করে তখন আমি ঘুরছি তখন কৌশিক দাসে মারা হয়। কৌশিক বাবুকে আমি একটা ছবি করছি ধূমকেতু অর্ডারই ছিলাম, কারণ তখন আমাকে এখন বলছে একটা বিশ্বাস করুন 10 বছর আগে একটা সবাই অনেক জোরেই পরিচিত আমার ছবি ব্লকবাস্টার সমস্ত রেকর্ড করছে, কিন্তু একদিন তর্কটা পাচ্ছে না, কিন্তু তো থাকে কি নিজেকে আরো কিভাবে মানুষের কাছে পৌঁছবো। এবার কৌশিক দাসের সাথে কৌশিক আমাকে একটা গল্পের সময় আমি মুগ্ধ, আমি প্রেমে পড়ে গেছিলাম। একটা না এটা ধূমকেতু সমুদ্র, মানে ততটা আবেগ এই ছবিটাকে আমার আছে, সেটা সর্বদা বোঝাতে পারবো না। শুভশ্রীর জন্য এটা আমার কাছে স্পেশাল না 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 এই ছবিটা দেখি, এই ছবিটা প্রত্যেকটা শিল্পী যারা বসে আছে বা যারা আজকে উপস্থিত থাকতে পারেনি তাদের ব্যক্তিগত কারণের জন্য আমরা তাদের নিয়ে গর্ব করি, সেটাও হতে পারে, তাদের জন্য এটা সেরা কাজ। মানে আমি কি বলবো, তখন না এমন একটা প্যাশন ছিল, এখন আসে হয়তো, কিন্তু এই প্যাশনটা তো হারিয়ে গেছে। সবাই তাদের বেস্টটা করার কথা বলছে, অফকোর্স বাংলা ছেলেটা নিয়ে এসেছিল, বাংলা অনেক কিছুই আছে। এই ছবিটা গল্প ছিল, আমরা শুটিং করার কথা ছিল দার্জিলিং, হঠাৎ করে আমরা বললাম না দার্জিলিং অনেক বেশি শুটিং করেছে তোমরা, আমি উদ্ধার করবো, আমি বাজেট পারবে তোমরা সেটা আমি দেখে নেবো। আসলে আমাদের দায়িত্ব নিয়ে একটা আলোচনা হচ্ছে, আমার খরচা বাড়াচ্ছে, বলছে সেটা আমার দায়িত্ব, সেটা আমি খরচা করবো। তো খরচা যখন মানুষের পেছন করানো হাতে নি, সরি তো বললাম আমরা নাইনিতালে শুট করবো, নাইনিতাল তারপর কাশ্মীরে শুট করবো, কাশ্মীরে আমরা লজিস্টিক প্ল্যান করলাম, কিন্তু কাশ্মীর তখন শুটিং ফ্রেন্ডলি পাইনি বলে আমরা কাশ্মীরের লোকাল এক জায়গায় নিয়ে শুট করলাম, এটা নারকেন্ডা বলে একটা জায়গা, শিমলা থেকে 2-2.5 ঘন্টা পাহাড়ে আরো উঠতে হয়। মানে এতটাই প্যাশন ছিল যে আমরা 3 রাত এক করে চেষ্টা করছি একটা নতুন কিছু করবো, তোমাদের ছোট বড় কথা বলছি, কিন্তু আজকেও ওই 25 বছর ছিল বলে আজকে ছবিটা এখনো চমচমে লাগছে, এখনো মনে হচ্ছে আজকের ছবি। মানে এখন আমরা বলে নিয়ে আলোচনা করি এটা বলবো না এটা হবে, যখন কিভাবে কমটাকে ভালো কাজটা বলতে পারে, তখন আমরা শুধু ভালো কাজটাই ভাবতাম, তাকে নিয়ে কোনো ভাবতাম না। সেটাই সেটাই হওয়া উচিত, তাহলেও বলি ইম্পর্টেন্ট। কৌশিক দা আমার মনে হয় কৌশিক একটা জিনিয়াস লোক, মানে একটা মিউজিশিয়ান, যে সেটে থাকলে এখন একটা মিউজিক সুপার কনফিডেন্ট। কি হয় আমাদের অনেক ছোট ভুলে গেল, ব্রেকটা বলতে পারে, বোঝাতে পারে, অনেক সময় অনেক জায়গায় হয়, সবাই কিছু বলছে না, কিন্তু এখন ব্রেকটা যে বলতে পারে, বোঝাতে পারে, করে দেখিয়ে দিতে পারে, তুমি এটা চাইছি যে কোনো অভিনেতার জন্য এর চেয়ে বড় জিনিস হতে পারে না। কি অনেক সময় ডাইরেক্টর অ্যাক্টরের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ হয়, আমি এরকম চাইছি বলতে চলে গেল, এরকমটা কি রকম সেইটা বোঝাতে যে গ্যাপটা হয়, সেইটা খুব কম ডাইরেক্টর সেটা করতে পেরেছে। সেইখানে কৌশিক দাসের থেকে আমার প্রথম ছবি হবে মানে এই পুরো যে হাঁটাটা আমি 10 বারও প্র্যাকটিস করেছিলাম, কে একটা বয়স হচ্ছে 82 বছর বয়স, সে বের মতো হাঁটবে না, কিন্তু কৌশিক আমাকে তো কনভিন্স করতে হবে, কোনো পলিটিক্স কিভাবে কনভিন্স করবো, আমার মনে হয় দুটোকে দেখতাম কোনো মানে রাজনীতি কি মনে ছিল
কে করে কৌশিকার কাছে কি বললাম কি গান বডি ব্যালেন্সটা করে করি দুই পায়ে ব্যালেন্সটা নিয়ে হাঁটবো কৌশিক আমাদের হ্যাঁ এটা করছে হ্যাঁ আর একটু কথা বলবো ইট ওয়াজ নট ইজি চরিত্র অনেক শেডস আছে আজকে আমি দেখে অনেকেও দেখেনি কিন্তু একটু বড় স্ক্রিনে দেখছিল অনেকে দেখি বা টিভিতে দেখেছি বা পুরো জন্য গানটা লাভ করার জন্য মোবাইলে দেখতে হয় টিজারটা মোবাইলে কিন্তু বড় দেখে তো অনেকগুলো মাস্টার আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা যতই ঝামেলা হলো না কেন রাজা কিন্তু এমনি দেখতে পাবো ভালো মানুষ কিন্তু রাজা একটা গুণ আছে একটু চালু ঘুরে কাজটা করতে করবে সবটাই কিন্তু রাস্তাবেলা একটু হালকা টেনশন দিয়ে রাখবে না এটা না ওইটা না ঠিক ওটাই করবে বাট এটাই আমার মনে হয় রাজাটাকে আমরা এরকম ভাবে রাজাটাকে আমরা এরকম ভাবে অ্যাকসেপ্ট করে নিয়েছি আমাদের জীবনে তাই তো বলছি না রানা এরকম বলবে যে একটা গান এখানে খুব দরকার আছে গানটা এভাবে বলছে এই করবে তুমি ব্যবহার করবে না করবে তোমার টাকা আমি করে দিই দুজনই যাদের নিয়ে কথা বললাম দারুণ কাশ্মীর যখন সিনেমা নিয়ে আলোচনা হয় ওখানে কি রান্না নাকি বসে আছে ওই জন্য গান লিখে এবং অভিনয় করছি আমি বন্ধুর সাথে আমার মনে হয় যে আমাদের জেনারেশনে যদি কোনো অভিনেতাকে দেখে আমার মনে হয় না আমাকে আরেকটু প্র্যাকটিস করতে সেটা নাম হচ্ছে রঘুবী হি ইজ জিনিয়াস মানে ওর মতন অভিনেতা আমরা কেন যে ইউজ করতে হবে আমি ময়দান দেখলাম ময়দান দেখে ওকে ফোন করবো বাড়ি নিয়ে রাখতে হবে আমাকে বিজেপি থেকে গান করছে আমার ফোন করে ময়দানে তুমি ফাঁকি দিয়ে হবে ফোন করে বলে আছে ওর সামনে অ্যাক্টিং করা এই ছবিতে মানে ও পাগল করে দিয়েছে ও আমি কবির করার সময় দেখলাম আমি কেঁদেছি মানে ওর অভিনয় দেখে বা আমাদের অনেকগুলো সিকোয়েন্স আছে বা সিচুয়েশন আছে যেহেতু বলছে ওটা কি করবো এবার একটা সময় যাক এটা বলতে চাইছি না বলেই ফেলি একটা সময় ভুলে এসে গেছি এবার বের হয়ে দেখি কবিতা কি করে করবো ভয়েসটা কি করে করবো পুরোটা বসলাম আমরা ঠিক আছে আমি তো কফি দেখবি আমি বাইরে গেলাম কফি খেলাম ভাবলাম আমরা আবার আমি রিভার্স করলাম মানে কি এই জিনিসটা বললো যে পরিশ্রমিক অভিনেতা যদি পাশে পরিশ্রমিক বলতো বাংলাটা একটু কারেক্ট করবে এখন ওই জায়গায় আছি অভিনেতা যদি পাশে থাকে যে কত ভালো হয় সেটা অভিনেতারা কি বুঝতে পারি বা হয়তো অনেক সময় কথা বলতে পারে না থ্যাংক ইউ সো মাচ হি হ্যাজ বিন এ গ্রেট হেল্পিং পারসন আমি আবার বলছি এই ছবিতে যদি কেউ ন্যাশনাল হয় কোচিং পাবে নাম গেলে মানে তাহলে আপনি কষ্ট করবেন কেন রানার সাথে অনেক লোক বসে আছে আরে রানার সাথে আপনি পাশে দেন আমি এমনি দাঁড়িয়ে যেতাম কিন্তু যে যদি বুঝে বলে রিজার্ভ করছে এই মানুষটা আই থিঙ্ক ইজ নিজে থেকে বলছেন দুলালদার সঙ্গে আমার সেকেন্ড ছবি অভিষেকে উনি আমার বাবা প্লে করেছে প্রথম ছবি আমার এই লোকটা যে কি বড় মাঠে অভিনেতা আমরা যে কেন ইউজ করতে পারিনি বা পারলাম না ওই বড় বড় চরিত্রের জন্য আমার মনে হয় দুলালদাকে যেভাবে উনি বাবার চরিত্রটা পোর্ট্রে করেছেন আমি অনেক বাবার ছেলে ছবি করেছি কিন্তু 10 বছর হয়ে গেছে হ্যাঁ শুরু করে এক কথা নিজের প্রমোশন বা নিজের ছবির টিকিট দুটো টিকিট বিক্রি করার জন্য কথাগুলো বলেছিলেন যেখানে কারণ এই ছবিটা না বক্স অফিসে উঠতে চলে গেছে আমাদের মানে কিছু কিছু ছবি হয় একটা ইমোশনেই চলে ধূমকে তো আমরা কেউ এই মঞ্চে বসে নিই কেউ এটা বলার জন্য আমরা বক্স অফিসের জন্য না তাহলে সেটা কিছু করতে হবে না অনেক ছবি এই যে আঁকিয়েছে বিকজ অফ দ্য ইমোশন সবাই নিজের ইমোশনটা এই সময় জড়িয়ে রেখেছে দুলালদা অপূর্ব এই ছবিটার মধ্যে আর দুলালদার সঙ্গে প্রত্যেকদিন শব্দ আমাকে জিজ্ঞেস করবো কি করছিল অনুরোধ কি করছিল and দুলালদার সঙ্গে অনেক সিন আছে ছবিটার মধ্যে মানে কি সিনের বড় সিন আছে বড় বড় সংলাপ চলছে আর it's not really দুলালদার সাথে অভিনয় করা অভিনয় নিয়ে এক টাইমস ছেলে হয়ে এক টাইমস কখনো বসছে কখনো ভালোবাসছে কখনো চিৎকার করছে সেখানে this element is doing so good না এই এলিমেন্টটা থাকা হয়ে যাচ্ছে দুটো বৃদ্ধ মানুষ দুটো কথা বলছে সেখানে একটু ব্যালেন্স একটু ওই বয়সটাকে তাকে মেলাতে হবে It is not easy job. Dulalda's সাথে অভিনয় করা is not easy, but I think it made me so comfortable. And thank you, Dulalda. Thank you so much. Thank you. অভিনেতাদেরকে নিয়ে কি বলি
এই গানটা সত্যি আমার জন্য মানে মানে তুমি ছবি বলে সহজ সরল মা বলে যেটা বোঝানো যায় এবং এই চরিত্রটা না আমাদের সহজ নয় কিন্তু মানে আমি যে চরিত্রটা প্লে করেছি এগুলো স্বাভাবিকভাবে আসে না, প্রত্যেকে কেউ লিখতে পারে না চরিত্র, এটা অবস্থায় ভুল পায়। আমার মনে হয় এরপরে জীবনে এইরকম ধরনের চরিত্র পাবে না, আমিও পাবো না। ধরো ধূমকেতুর মতন চরিত্র আমার মনে হয় না কেউ আমাদের লিখতে সম্পর্ক কিনা আমি কাউন্ট করিনি। আমার 48টা ছবি হয়ে গেছে, তার সাথে আমি এত বড় বড় কথা দায়িত্ব নিয়ে রয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আমি সত্যি আপনাকে একদিন ফোন করেছিলাম 4 বছর আগে ফোন করবো মানে একটা ছবির জন্য। রান্নাসভা ছবি বুঝতে পারবো ভালো ভালো গান করে গেছে, শুধু শুধু নষ্ট হচ্ছে। মামাটা আমাকে ছবি ইউজ করবো এইটা কি করবো রান্নাটা কি কথা বলবো এসে পুরো অ্যাকাউন্ট করবো 2014 দিকে গানগুলো নষ্ট হচ্ছে। মামাটা আমি সত্যি প্রেম করেছিলাম। দুটো গান আমাদের শুটিং এর সময় হাতে ছিল, একটা তো গানে গানে যেটা আমরা শুরু করেছিলাম এবং মা গানটা একটা সময় ছিল আমি পাগলের মতন শুনতাম। মানে কিছু যে গান কোন কারণ নেই কেন শুনছো, মা গানটা সেরকম একটা সময় একটা গান এই গানটা ছিল যেটা আমি মুহূর্তে শুনতাম, এখনো মুহূর্তে শুনি। তো থ্যাংক ইউ। আমার মনে হয় যে প্রথম কাজ সেই সময়টা দারুণ 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 কম্পোজিশন, সব করা গান। এই পরের গানটা যেটা ইউজ হবে সেটা গিয়ে লন্ডন জুড়ে শুনেছি। ইনফ্যাক্ট আমি বলেওছি যে আমি লন্ডনে কম্পেয়ার হাজার খানিবার গানটা শুনেছি, এতটাই ভালো। পরের গানটা আরো ভালো, এই গানটা ভালো না। তো আমার মনে হয় যে এটাই একটা শিল্পীর কাজ হওয়া উচিত, যে প্রত্যেকটা গান আরেকটা গানকে ছাপিয়ে যাচ্ছে, সেটাই একটা ভালো কাজের কি বলবো চিহ্ন। তো এইটা হলো আমাদের মঞ্চে যারা আছে, যারা মঞ্চে নেই তরঙ্গত থ্যাংক ইউ সো মাচ ফর বিং পার্ট অফ দ্য ফিল্ম। তখন যখন তরঙ্গত ছোটো পার্ট তখন আমাদের অতটা অভিজ্ঞ ছিল না। বিকজ অফ রানা সরকার এন্ড কৌশিক আমি ওনাদের হয়ে কাজটা করেছিল। তো তখন আমার এখন খুব ভালো বন্ধু, আই থিঙ্ক উই ডিড এ ব্রিলিয়েন্ট জব ইন দ্য ফিল্ম। চিরঞ্জিতটা বিকল্প আমাদের তারও কিন্তু আমার সঙ্গে বিকল্প এমনিও ভালো মানে আর কি। তো আমার মনে হয় বিকল্প যতটুকু আছে সেটার মতো অনেকটাই আছে চিরঞ্জিতটা। আই থিঙ্ক ইভেন হি হ্যাজ গিভেন হিজ নট বেস্ট আই উড সে, বাট এই ক্যারেক্টারে যতটুকু দরকার তার থেকে বেশি আমরা পেয়েছি বিকল্পের কাছ থেকে। লাস্ট বাট নট লিস্ট শুভশ্রী, আমরা ওর জীবনে সেরা কাজ যেটা কৌশিক একটা বলছিল, তখন আমরা চিহ্নিত যে আমরা কমার্শিয়াল ছবি নায়ক নায়িকা তাদেরকে নিয়ে ইজি ফিল্ম কে তাদেরকে বিশ্বাস করে কাস্ট করা, এবং আমি হঠাৎ করে বলতে পারি অ্যাজ এ প্রডিউসার হিসেবে আজকে দাঁড়িয়ে আই এম ভেরি প্রাউড যে ওই সময় আমি হ্যাঁ বলেছিলাম শুভশ্রী ছবিটা আছে বলে। অ্যান্ড ও যেভাবে পাঠ করেছে ছবিটার মধ্যে আমার মনে হয় যে এখন তো অনেক বেশি উন্নত পরিণত, যেটা বলেও থাকে, মাঝে মাঝে উন্নত পরিণত পরে আমাদের পুরোনো ইমোশন দেখতে আরো বেশি ভালো লাগে। আমার মনে হয় কোথাও যেন শুভশ্রীর ক্ষেত্রে এই ছবি যেটাই হবে কি আমার মনে হয় এটা জীবনের সেরা ছবির মতো একটা ছবি হয়ে থেকে যাবে আমাদের সবাই জীবনে। তো দিস ইজ অল। আমি কাউকে মিস করলাম তখন বলছি না আচ্ছা আমার সঙ্গে অতটা সিন ছিল না, বাট হি ইজ अगेन লেজেন্ড অ্যাক্টর। আমরা পেয়েছি ওনাকে ছোটার মতো, ডেফিনেটলি ভেরি হ্যাপি এন্ড ভেরি প্রাউড কে উনি আমাদের এই পরিবারের সঙ্গে ধূমকেতু পরিবারের সঙ্গে যুক্ত আছেন। আর একটা নাম যেটা আমার কাছে ওনার সঙ্গে সংসার করেছে আমি 25 দিন বিক্রম রায় বল মেগাবাদের সামনে, এইটা বোঝানো একটা ইতিহাস আছে। আমরা কতটা প্যাশনেট ছিলাম, কতটা এই ছবিটাকে নিয়ে সততায় ছিলাম, অনেস্ট ছিলাম, সেটা আরেকটা পরিচয় হচ্ছে যে কৌশিকা তো লিখে নিয়েছে দুটো চরিত্র, তখন এখন কি হতো। আজকে 10-12 বছর আগেকার কথা বলছি, শুটিং তো 10 বছর হচ্ছে, তার আগে তো 1 বছর আগে থেকে আমরা প্ল্যানিং করছি, 2013-14 থেকে আলোচনা চলছে। আগে হতো রুলস চেঞ্জ মানে দাড়ি ঘোর বা চুল দাড়ি নেওয়া, এটা খারাপই করেছি 2024-এ বলেছি যে দুটো চরিত্র বাবা ছেলে, একটাকে দাড়ি পরবর্তী লম্বা লম্বা চুল করে দিয়েছে, ছেলেটা বাবা বই দেখতে লাগে সেরকম। সেই সময় ওই খবর বই কে দেখ কিন্তু অথচ দেখ না, এভাবে আলোচনা যে ওই চরিত্রটাকে অন্য কাউকে কাজ করা হবে, কৌশিক বা নাম না ওইটাই হবে, তাহলে কিভাবে যাবে কিভাবে আসবে সেটা আমরা প্রস্তুতি করবো, করবে নাকি। He said we get the best makeup artist of India. He said বাংলা ছবি ওই সময় বেস্ট মেকআপ আর্টিস্ট বলতে পারবো,
এবং বেস্ট রেসপন্স আমাদের কাছে এলো যে ন্যাশনাল ইউনিক বিক্রম দয়াকর যে হলিউডের ছবি করছে বা ইন্ডিয়ার যত বিগ বাজেট ছবি করছে এট দ্য সেম টাইম হলিউডের সব ছবি করছে তাহলে বলবি করবে ওরা একটা ভালো গুণ আছে বলতে না বলে না যখন দেখি তো চেষ্টা তো করবে জাতিসংঘ করা ন্যাশনাল করেছে আগে কালচারাল ন্যাশনাল করবে সরি তো সেই জায়গা থেকে ওদের মেকআপের বাজেট এলো কি মিনিমাম 1.5 2 লাখ টাকা লাগবে পার ডে কস্ট তো মিনিমাম 12 দিন শুটিং হবে কি করে 2 লাখ টাকা দেবে না আমরা এখন ছবি করছি উইথ আওয়ার ফার্স্ট লুক সেটটা আমরা করলাম প্রচুর আগে তারপরে বিদেশ চলে গেলাম না আগে একটু কথা হয়েছিল লুক সেট বেশ সব অ্যাপ্রুভ হয়ে গেছে এবার আমাদের লুকটা পছন্দ হচ্ছে উই রিজেক্টেড আওয়ার ফার্স্ট লুক সেট তাকে আবার কনভিন্স করা হচ্ছে বলছে এত বড় বড় মাপের মানুষ বিজি তাকে আবার কনভিন্স করছে না স্যার এই লুকটা আমাদের পছন্দ হচ্ছে না ইউ ওয়ান্ট বেটার লুক আমরা আবার সবাই টিম নিয়ে বম্বে যাই আবার একটা লুক সেট তৈরি হয় যে লুকটা আপনারা এখন ফ্যামিলি দেখছেন তো এটাই বলবো যে থ্যাংক ইউ স্পিকার যদি এখন নেই বেঁচে নিই এবছর উনি মারা গেছেন তো আমাদের সৌগান বলে আমাদের টিমের পক্ষ থেকে অন্যতম ভালো লাগার কারণ এই সৌগান করতে হচ্ছে ডেফিনেটলি প্রস্থেটিক মেকআপটা তো থ্যাংক ইউ বিক্রম স্যার আপনি যেখানেই থাকেন ভালো থাকুন যেন এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি দিস ইজ আওয়ার ধূমকেতু সৌমিক হালদার হাই হাউ ক্যান আই ফরগেট হিম সৌমিক হচ্ছে আমাদের ইউবি ধন্যবাদ মানে আমরা এক্সপেক্ট করছিলাম এই প্রশ্ন কি আসতে পারে অনেক বিতর্কিত আজকে আমরা খুব পজিটিভ মাইন্ডে আছি নেগেটিভ কথা বলতে চাই না আমি একটা আমার খুব প্রিয় কবি হেলাল হাফিজ ওইটা পড়ছিলেন একটা কথা একটা লাইন মানে ওটা বড় কবিতার একটা লাইন এটা ছিল যে এক জীবনে কতটা আর নষ্ট হবে এক মানবী কতটা আর কষ্ট দেবে কষ্ট হয়তো আর দেবে না কারণ আমাদের জীবনটা নষ্ট হচ্ছে না আমরা যেটা দেখছি যে আমাদের জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে উনি জগন্নাথ দ্বৈতপতি পৌরহিত্যে আমাদের গৌরব হয়েছিল তারপরে তার থেকে বড় হচ্ছে এই যে আমাদের দর্শক দেব শুভশ্রী ফ্যান তাদের এতদিনকার যে অপেক্ষা এবং তাদের একটা প্রার্থনা তাদের প্রেয়ার্সে ছিল ঠিক আছে সেই প্রেয়ার্স তাদের আশীর্বাদ দর্শকের আশীর্বাদ দেব শুভশ্রী ফ্যানদের আশীর্বাদ এবং চাওয়া এই সব কিছুর উপর ডিপেন্ড করছে দেব শুভশ্রীকে আমরা একবার দেখতে পাবো যদি সব দর্শক বলেন চান আহ্বান করেন ঠাকুরের কাছে প্রার্থনা করেন ম্যানিফেস্ট করেন আজকের দিনে ম্যানিফেস্ট করে একটা কথা বলেছে ম্যানিফেস্ট করেন তাহলে তাহলে কি স্প্রিং এর খুব বেশি দেরি আছে আমি জানি না অপেক্ষা করুন আর আমার কাছে এইটুকুই উত্তর দেওয়ার আছে বাকিটা যে মহাদেব যে সব প্রবলেমের সলিউশন করতে পেরেছে দেব আজকে মহাদেব হয়ে গেছে ধূমকেতু সবকিছু তার হাতে আচ্ছা আমি একটা কথা বলি আমি একটা অবশ্যই যে এত বড় বাইক দিলাম এত বড় কথা বললাম না আমরা এত বড় শিল্পী আছি তোমাদের কোনো অসুবিধা হচ্ছে তো খরচ হয় তুমি কষ্ট করতে থাকে প্রশ্ন করতে হবে তুই একটা ছবি করছো রাত ছবি থেকে ক্যারেক্টার নেই রানা সবাইকে করেছে না কারণ সেই সম্ভব হবে টাকা আমাদের এসবিআই দিয়ে দিতে হবে সুবিধা দিয়ে দিতে হবে ওখানে টাকা অভাব আছে রানা সবাই করেছে বলতে আর রাজ্য করতে নিয়েও করেছে অভাব আছে কালকে সকালে আমাকে যেটা এসএমএস এলো শুভশ্রীর কাছে এটা বলা উচিত তোমাকে এসএমএস করে পাঠাবো যে আমি আজ থেকে ধূমকেতু প্রমোশন শুরু করলাম তুমি আমার পরিচালক তোমাকে জানালাম আমার কর্তব্য এটা পাঠালাম যেমন আমি ওর যেখানে প্রমোশন হচ্ছিল তাকে আমি ওখানে গিয়েও ছিলাম ওখানে গিয়ে ওর সাথে দেখা করে কথা বলে এসেছি এবং ওর ছবির প্রমোশনে সর্বপ্রথমই থাকে কিছু কিছু জিনিস না একটু অপেক্ষা করতে হয় যে অনুষ্ঠানে হেমন্ত মুখার্জি গান গান সেখানে ওনার গানটা শেষের দিকে রাখা হয় কারণ প্রথমে গাইলে বাকি সেগুলো খুব চাপ হয়ে যাবে আসুন শুভশ্রী আমার যে প্রশ্নটা হচ্ছে এটাই তোরা যা প্রশ্ন করেছে তার বাইরে যে দেব যদি চায় দেব শুভশ্রী এক মঞ্চে আসবে
তাহলে সব হবে, ঠিক আছে? এবং দেব চাই সেটাই কেন তুমি আমার ওয়াইফ কিছু না ইনভাইটেড আজকে শুটিং আছে সেটা আসতে পারি, সত্যি কথা এটাই প্রমোশন করছে। ইনফ্যাক্ট আমার টিমের সাথে রানার সাথে রানার টিম রানা নিজে কমপ্লিট করছে, তারপর যতক্ষণ সরলতা লাগবে ছোটো প্রমোট করার জন্য, যাতে মানুষের যাতে এটা না মনে হয় যে আমরা তাদেরকে ঠকাচ্ছি বা যেহেতু আমরা অভিনয় করেছি। তো অফকোর্স এটা মানুষ ডিমান্ড থাকে আমাকে, তারা তাদের নায়ক নায়িকাকে একসাথে দেখতে চায়, আমরাও চাই। ডেফিনেটলি ওর শুটিং চলবে, আমাদের অভিনয় শুটিং শুরু হবে অনেকদিন পর থেকে, এবং যখন ওদের নেক্সট ডেট মানে যত ডেফিনেটলি থাকতে না বলছি না, বাকি যেটা বলছে সেটা সত্যি সব দেরি আছে আর কি। খুব সিরিয়াস হয়ে গেলে গম্ভীর হয়ে গেলে ওটা আমি চিনতে পারবো। তো আমার মনে হয় প্লিজ আমাকে আলাদা থাকতে হবে, এটা